আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। আজ পুষ্প আর নাজিমের আনুষ্ঠানিকভাবে বিয়ে হচ্ছে। শিখদের বাড়ি চারিদিকে উৎসবের জমজমাট আমেজ। গাঁদা ফুলের মিষ্টি গন্ধ আর বাবুর্চির ঢেকচি থেকে ভেসে আসা রোস্ট বিরিয়ানির ঘ্রাণে পুরো বাড়ি মমা করছে। তৌসির দম ফেলার ফুরসাত নেই। অতিথি আপ্যায়ন আর হাজারো ফরমাইশ কাটতে কাটতে সবাই একেবারে পাগল প্রায়। অথচ এই আনন্দ পরিবেশের ঠিক উল্টো চিত্র বাড়ির ভেতরে তৌসিরের আধো অন্ধকার ঘরে। সেখানে নাজা জ্বরে ঘরে আচ্ছন্ন হয়ে পড়ে আছে। তৌসির দেওয়া একটু আদরে সে কাত হয়ে গিয়েছে। থার্মোমিটারের পারদ বোধহয় নামতেই চাইছে না। হাড় কাঁপানো শীত আর তীব্র শরীরের ব্যথায় তৌসিরের কৈতরি বিছানায় পড়ে আছে। ঝড়ের আঘাতে উপচে পড়া লতার মতো তার নিস্তেজ শরীর। বাইরে হইচই হাসি শব্দ তার কানে পৌঁছালেও উঠে বসে একটু দেখার শক্তিটুকু আজ তার নেই। বিয়েবাড়ির এমন জমজমাট আমেজের মাঝে হঠাৎ ছন্দপতন। শত দরজার শব্দ, তালি বাজিয়ে একদল হিজড়া এসে হাজির হয়। বিয়েবাড়ি মানে তাদের বকশিস অধিকার, আর আজ তার বেশ বড় অঙ্কের দাবি নিয়ে এসেছে। তাদের উৎকণ্ঠ আর চিৎকার মেহমানদের মাঝে কিছুটা অস্বস্তি নেমে আসে। বিবিচান পরিস্থিতি সামলাতে দ্রুত এগিয়ে যান। শাড়ি আঁচল সামলে তিনি নরম সুরে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। তন্ময় চাচা পকেট থেকে 1000 টাকার একটি করকরে নোট বের করে একজনের হাতে গুজে দিয়ে বলেন, নাও, এই 1000 টাকা নাও, আর আজকের মতো খুশি মনে চইলা যাও। কিন্তু কে শুনে কার কথা? 1000 টাকা দেখে তারা আরও ক্ষিপ্ত হয়ে পড়ে। তাদের দলনেতা কড়া গলায় চেঁচিয়ে ওঠে, না, এই টাকা নিমু না। এত বড় লোক বাড়ির বিয়া, আর এই কয়টা টাকা? আরও বেশি টাকা দে। তৌসির এদিকে এই ঝামেলার খবর জানত না। কানে আসতে সে তড়িঘড়ি করে চলে আসে তাদের সাহায্য করতে। তৌসির পরনে লুঙ্গির কোচে দুহাতে শক্ত করে তুলে ধরে একেবারে বুক ফুলে সামনে এসে দাঁড়ায়। তারপর কণ্ঠে তার ছিল আর স্পষ্ট রাগ নিয়ে বলে, বিয়া আমগো, আর টাকা তোকে দিমু কেন? যা দেশে তা নিয়া শুক্রিয়া আদায় কর, আর বিসমিল্লা বিসমিল্লা কইয়া এক দৌড়ে হিন্দা কাটটা পর। তৌসির এমন ভাবলাসীন জেদ আর রুক্ষ মেজাজ দেখে হিজড়াদের মাঝে তাকে ভয় দেখানোর জন্য একজন মোক্ষম অস্ত্র ছাড়ে চোখ রাঙিয়ে বলে ওঠে, বিয়ে বাড়ি তাইছি, টাকা না দিলে কাপড় কিন্তু খুললা নিমু, তখন দেখবি টাকা না দেওয়ার ফল। কিন্তু তৌসির দমে না এতেও। সে তো জাউরামেতে ওস্তাদ। ও উল্টো এই শুনে হুহা করে হাসতে হাসতে বলে, তো খুল্লা রইলে খুল্লা নে, কি দেখমু? দেখার মতো তো সউয়া নাই। আস্তাগফিরুল্লাহ। ওর এমন অপ্রসাদিত আর চেঁচানোর কথায় হিজড়াদের দল রীতিমতো হতভম্ব। আর পরক্ষণে তারা অপমানের ক্ষোভে ফেটে পড়ে। পরিস্থিতি আরও নোংরা দিকে মন নিচ্ছে বুঝতে পেরে বিবিজান আরও এক মুহূর্তে দেরি করল না। তড়িঘড়ি করে আর কিছু টাকা মিলিয়ে মোট 3000 টাকা তাদের হাতে ধরিয়ে দিয়ে আলগোছে তাদের বিদায় করলেন। তৌসির এসব তোয়াক্কা না করে নিজের কথায় ছুড়ে দিয়ে সে গটগট করে অন্যদিকে হাঁটা ধরল। ক্যাটারিং সার্ভিসের লোক আসেনি বললেই চলে, তাই বাড়ির সব পুরুষরাই অস্তিন গুটিয়ে মেহমানদের প্লেটে খাবার তুলে দেওয়ার কাজ চালাচ্ছে। দূর থেকে তৌসিরের ডাক পড়ে, সে লুঙ্গির গিটটা শক্ত করে বেঁধে আবার সে কর্মকাণ্ডের ভিড়ে মাঝে হারিয়ে যায়। ওয়াশিমের সময়টা বড্ড খারাপ যাচ্ছে আজকাল। আয়রাদের উপস্থিতি আর কিছুতেই সহ্য হচ্ছে না তার। মনে হচ্ছে এই আয়রাত বুঝি তৃষ্ণাকে তার কাছ থেকে একেবারের জন্য ছিনিয়ে নেওয়ার জন্যই এসেছে। সুযোগ পেলে আয়রাতকে জ্যান্ত কবর দিত, দুইবার ভাববে না ওয়াসিম। আয়রাদের উপস্থিতি জ্বালিয়ে মারছে তাকে। আজ নিজের গোপন কারখানা, যেখান থেকে তাদের অবৈধ অস্ত্র কারবার চলে, সেখানে এসে পাগলের মতো কিছু একটা খুঁজছে ওয়াসিম। কিন্তু মন মতো কিছুই জুটছে না তার হাতে। তাকে এভাবে হন্য হয়ে খুঁজতে দেখে নিক এগিয়ে এসে জিজ্ঞেস করে, বস, কেমন অস্ত্র চাই আপনার? ওয়াসিম কয়েক মুহূর্ত চুপ থেকে স্থির গলায় বলে, এমন একটা কিছু দে যেটা দিয়ে চোখের মনি কয়েক কপি উপরে ফেলা যায়। নিক কথাটা শুনে কপাল কুঁচকে অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ এমন মাল দিয়ে কি করবেন? উত্তরে ওয়াসিম দাঁত চেপে শক্ত গলায় বলে, একটা ছোট্ট মৌমাছি আমার ফুলের দিকে নজর দিয়েছে, তো যে চোখ দিয়ে সে নজর দিয়েছে আমি সেই চোখ দুটো তুলে নিতে চাই। নিক ঠিক বুঝতে পারল না ওয়াসিম কার কথা বলছে। তাও সে আর কথা বাড়াল না। একটি ধারালো চৌকা লোহার রড ওয়াসিমের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন, এটা দেখতে পারেন। রডটা হাতে নিয়ে উল্টোপাল্টে খুঁটিয়ে দেখে ঠিকভাবে পরখ করে ওয়াসিম। না, ঠিক আছে, এতে কাজ হয়ে যাবে। এই ভেবে ঠোঁটের কোণে এক চিলতে ক্রোধারী হাসি ফুটিয়ে সে নিকের দিকে তাকিয়ে বলে, হবে, এতেই হবে, আমি গেলাম। এতটুকু বলে নিকের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওয়াসিম।
কিন্তু বাড়িতে পা রাখে ওর মেজাজটা একদম সপ্তমে চড়ে যায়। আর এর কারণটাও যথেষ্ট। ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে আরাদার ইব্রাহিম সাহেব, আর তাদের খাবার বেড়ে দিচ্ছে স্বয়ং তৃষ্ণা। সে দুজা আশেপাশে নেই। এই দৃশ্য দেখে ওয়াসিমের মাথায় শিরা দপদপ করে ওঠে। কতবার সে এই মেয়েকে কড়া করে শাসিয়েছে আরাদার সামনে না যেতে, কিন্তু কে শোনে কার কথা। ওয়াসিম স্থির হয়ে দাঁড়িয়ে তৃষ্ণার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে মনে মনে ফুঁসে ওঠে, শালের ঘরের শালে, আজ তোর ঠ্যাং কেটে তোর গলায় যদি না ঝোলে তাহলে দেখিস আমি কি। রাগে ক্ষোভে আর আক্রোশে কাঁপতে কাঁপতে এতটুকু বলে সে সোজা সিঁড়ি দিয়ে পা বাড়ায়। ইব্রাহিম সাহেব তাকে দেখতে পেয়েই পেছন থেকে ডেকে ওঠেন, ওয়াসিম আয়, আমাদের সাথে খেয়ে নে। কিন্তু ওয়াসিম কি এসব শোনার পাত্র? সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে জমাট বাঁধা ঠান্ডা গলায় জবাব দেয়, তৃষ্ণাকে খাইয়ে দেবে, হাত কাটা নিজে খেতে পারবে না। এতটুকু বলে হন হন করে উপরে চলে যায়। ওয়াসিমকে দেখে তৃষ্ণার বুকের ভেতরটা স্যাঁতস্যাঁত করেছে। ভয় রীতিমতো হাত পা কাঁপতে শুরু করেছে তার। আজ নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরতে হবে তাকে। ওয়াসিম কড়াভাবে নিষেধ করেছিল আরাদের সামনে না আসতে, আর এখন এই ঘটনার পর সে কী ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসবে তা ভেবে তৃষ্ণার রক্ত হিম হয়ে আসছে। এখন তৃষ্ণা কী করবে? এদের খাওয়া বাদ রেখে এখান থেকে উপরে চলে যাবে, নাকি তাদের শেষ হলে একেবারে সব গুছিয়ে যাবে? তৃষ্ণা আর চোখে দেখে তাদের খাওয়া প্রায় শেষ, তাই খাবার শেষ হওয়া পর্যন্ত কোনো মতে অপেক্ষা করে। তারা খেয়ে উঠে যাওয়ার পর দ্রুত হাতে টেবিল গুছিয়ে একটা ট্রেতে ওয়াসিমের জন্য খাবার নিয়ে কাঁপতে কাঁপতে ঘরের উদ্দেশ্যে রওনা হয়। ভয়ে বুক শুকিয়ে আসছে তার। মনে মনে সে ক্রমাগত আয়তাল কুস্তি পড়ে চলেছে, না জানি কি হয় তার সাথে। ঘরে পা রাখতেই তৃষ্ণা দেখে ওয়াসিম সবেমাত্র গোসল সেরে ভেজা শরীরে ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে, লুঙ্গি গিট ঠিক করতে করতে। ওয়াসিমের চুল দাড়ি সুন্দর করে ছেটেছে, আগে সেই রুক্ষভাবটা নেই। এখন তাকে দেখতে বেশ পরিপাটি আর স্বাভাবিক মানুষের মতোই লাগছে। তৃষ্ণা কোনো প্রকার শব্দ না করে স্তন্যপানে খাবার ট্রেটি টি টেবিলের ওপর রাখে। তারপর ওয়াসিমের ছেড়ে রাখা লুঙ্গি আর শার্টে ধুয়ে দেওয়ার উদ্দেশ্যে নিঃশব্দে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ওয়াসিম ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে স্থির তীক্ষ্ণ দৃষ্টিতে তৃষ্ণার দিকে তাকিয়ে আছে। তৃষ্ণা মাথা নিচু করে তার পাশ কাটিয়ে ভেতরে যেতে নেবে, আর ঠিক তখন তৃষ্ণার মনের ভয় বাস্তবে রূপ নেয়। ওয়াসিম ক্ষুধার্ত বাঘের মতো হিংস্রতায় তৃষ্ণার হাতে বাহু খামছে ধরে এক ঝটকে তাকে টেনে নিয়ে সজোরে চেপে ধরে পাশের দেওয়ালের সাথে। তারপর ভয়ঙ্কর গলায় চিৎকার করে ওঠে, এই শালি জানোয়ার, তোকে না বলেছি তুই আরাতের সামনে যাবি না, তাহলে গেলি কেন? জানোয়ারের বাচ্চা, মনে হয় খুব লাড্ডু ফুটছে তোর মনে, তাই না? নতুন নাগর দেখে খুব আহ্লাদও জেগেছে। তৃষ্ণা জানত এমন কিছু একটা হতে চলেছে। এই অজানা ভয়ে তো সে ততষ্ট ছিল এতক্ষণ। তাও ব্যথায় হঠাৎ আর্তনাদ করে উঠে কাপা গলায় বলল, না না, আপনি ভুল বুঝছেন, আমি যেতে চাইনি, কিন্তু আমাকে যেতে হয়েছে। ওয়াসিম তৃষ্ণার দুই বাহু শক্ত করে খামছে ধরে রক্তবর্ণের চোখে তার দিকে তাকিয়ে গর্জে ওঠে, আমি বাড়ি না থাকলে তুই ওর সামনে যাস, ওর সাথে কথা বলিস, তাই না? এই হারামজাদি, তোর কি প্রাণের ভয় নেই? তৃষ্ণা ওয়াসিমের শক্ত মুঠো থেকে নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে খানিকটা সাহস জুগিয়ে বলে, আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেন না, তাহলে আমি যার সামনে যাই ইচ্ছা করি, যাই না কেন, তাতে আপনার কি? তৃষ্ণার এই কথাটা ওয়াসিমের রাগে আগুনে ঘি ঢালার মতো কাজ করল। ওয়াসিম হাত বাড়ায় তৃষ্ণার মাথার দিকে। তৃষ্ণা ওয়াসিমের হাতটা ধরে ফেলল, চোখে চোখ রেখে কাতর স্বরে বলল, আমার মাথায় এমনিতে অনেক ব্যথা, দয়া করে চুল টেনে ধরবেন না। কিন্তু কে শুনে কার কথা? ওয়াসিম দাঁত কামড়ে তৃষ্ণার এক মুঠো চুল শক্ত করে চেপে ধরে সজোরে একে ঝাঁকি দিয়ে হিসিয়ে বলে, তুই আমাকে যে কথাটা বললি আবার বল, আবার বল শালি। তৃষ্ণা ব্যথায় কুকুরে গিয়ে তোতলায়, কি কি বলবো? ওয়াসিম ধমকে ওঠে, বল, আবার বল, আমি তোকে স্ত্রী হিসেবে মানি না, তোর অধিকার চাই, তাই না? তৃষ্ণা ভয় সিটিয়ে গিয়ে বলে, না না, আমি তেমন কিছু বলিনি, আমাকে মাফ করে দিন, আমি আর কখনোই এমন বলবো না। এই শুনে ওয়াসিমের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক বিষাক্ত হাসি। ও লুঙ্গির কোণার ভাঁজ থেকে একটা প্যাকেট বের করে তৃষ্ণার চোখের সামনে ধরে, অন্য হাতে সজোরে জড়িয়ে ধরে তার কোমর। প্যাকেটটা দেখে তৃষ্ণার চোখ আতঙ্কে বড় বড় হয়ে যায় ও ভয় ফুটে ওঠে। অস্পষ্ট স্বরে বলে ওঠে, আপনি সত্যি? না না না। অসীম এবার শক্ত করে তৃষ্ণার চোয়াল চেপে ধরে বলে, কেন নাকের জন্য? তুই তো অধিকার চাস, আয় আজ তোকে বোঝাবো অধিকার কেমন হয়। কথা শেষ করে ওয়াসিম একা হ্যাঁচকা ঠানে তৃষ্ণাকে কোলে তুলে নেয়। তৃষ্ণা আতঙ্কে হু হু করে কেঁদে ওঠে। এতদিন শুধু মানসিক নির্যাতন সয়ে এসেছে, আজকে তবে শারীরিকভাবেও
ছিন্ন বিচ্ছিন্ন হতে হবে। অসীম তাকে নিয়ে সজোরে বিছানায় ছুঁড়ে ফেলে। তৃষ্ণা ব্যথায় ফুঁপিয়ে ওঠে। অসীম ধীরে ধীরে উঠে এসে তৃষ্ণার মুখের উপরে ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলে, কাঁদছিস কেন? আজ তো তোকে অধিকার দেব। তোর রাত আজ। নাকি আমার ছোঁয়ার তোর পছন্দ না? নতুন নাগর পেয়েছিস তাই আমাকে আর ভালো লাগে না? বলতে বলতে ওয়াসিম কোমরে ভাঁজ থেকে সিগারেট আর লাইটার বের করে। তৃষ্ণার উপর ঝুঁকে থেকে সিগারেটটা ধরিয়ে লম্বা টান দেয়। তৃষ্ণা ভয় কাঁদতে ভুলে গেছে, শুধু ঢোক গিলছে আর ভয়ানক চোখে তাকিয়ে আছে ওয়াসিমের দিকে। ওয়াসিম তৃষ্ণার দিকে তাকিয়ে এক তিক্ত হাসি হাসে। নতুন পুরুষ পেয়েছিস, তার সামনে যেতে খুব ভালো লাগে তাই না? তোর যাওয়ার শখ আজ আমি চিরতরে মিটিয়ে দিচ্ছি। এই বলে ওয়াসিম জ্বলন্ত সিগারেট তৃষ্ণার কামিজের উপর দিয়ে সজোরে তার পেটে চেপে ধরে। মুহূর্তে চামড়া পোড়ার গন্ধ আর অবাক্ত যন্ত্রণায় তৃষ্ণার শরীর ধনুকের মতো বেঁকে যায়। সে দুই হাতে বিছানার চাদর খামচে ধরে দাঁত কামড়ে এই অসহ্য যন্ত্রণা সহ্য করে নেয়। সে জানে এখন চিৎকার করলে ওয়াসিম তাকে আরও বেশি কষ্ট দেবে। একটু রেখেই ওয়াসিম সিগারেটটা দ্রুত সরিয়ে নিয়ে তৃষ্ণার মুখের দিকে তাকায়। তৃষ্ণা অঝরে কাঁদছে, চোখের পানি বালিশে ভিজছে, ব্যথায় মুখমণ্ডল লালচে হয়ে গিয়েছে। তা ভয় তার মুখ থেকে টু শব্দ বের হচ্ছে না। ওয়াসিম নিচের দিকে তাকাইতেই তৃষ্ণা এক বুক অভিমান আর কাপা গলায় বলে ওঠে, থামলেন কেন? মারুন না আমায়, মারুন। আমি তো এতিম, ভাতে কাঙ্গাল, আমি তো একটা কুকুর, আমাকে তো এইভাবেই মারা উচিত। মারুন আমাকে, যতক্ষণ না আমার দম বন্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মারুন। দুনিয়ায় এত মানুষ মরে যায় অথচ আমার কেন মরণ হয় না? কথাগুলো বলে তৃষ্ণা ডুকরে কেঁদে দেয়। ওর কান্নাতো চেহারা দিকে তাকিয়ে ওয়াসিমের চোয়াল শক্ত হয়ে আসে। ও হাতে জ্বলন্ত সিগারেট অবশিষ্ট অংশ সজোরে চেপে ধরে নিজের বুকের বাম পাশে। জ্বলন্ত সিগারেট ওর বুকের চামড়া স্পর্শ করতেই ও তৃষ্ণার দিকে উন্মাদের মতো তাকিয়ে হিসিয়ে বলে, বুকে ব্যথা হয়, ঠিক এইখানে প্রচণ্ড ব্যথা হয়। তুই যখন ওর সামনে যাস, ও যখন তোর দিকে তাকায়, আমার এই জায়গাটায় ঝুলে পড়ে যায়। তৃষ্ণা হতদন্ত হয়ে ওয়াসিমের হাত চেপে ধরে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওয়াসিম তো পাথরের মতো অনড়। জ্বলন্ত সিগারেটের ততক্ষণে ওয়াসিমের পাঁজের চামড়া ভেদ করে গভীরে গেঁথে যেতে চাইছে। তৃষ্ণা মরিয়া হয়ে ওয়াসিমের হাত আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি যাব না, আর কোনোদিন ওর সামনে যাব না। আপনি এমন করবেন না, দয়া করুন। আল্লাহর কসম খেয়ে বলছি, সারাদিন আমি একবার ওর সামনে যাইনি। শুধু রাতের বেলা মায়ের শরীরটা ভালো ছিল না বলে বাধ্য হয়ে খাবার দিতে গিয়েছিলাম। আমি আর কখনো তার সামনে যাব না। সিগারেটটা সরান, আপনার বাজার তো পুড়ে যাচ্ছে। তৃষ্ণার আকুতি শুনে ওয়াসিমের হুঁশ ফেরে। হাতে সিগারেট সে ততক্ষণে মেঝেতে ছুঁড়ে ফেলল। ঘরের বাতাসটা ভারী হয়ে উঠেছে। ঘোর কাটতেই সে বুঝতে পারে অন্ধরাগে বশীভূত হয়ে সে কত বড় ভুল করে বসেছে। তৃষ্ণা তো কখনোই তার অবাধ্য হয়নি। সে যেমন বলেছে মেয়েটা তেমনই চলেছে। আজ মায়ের অসুস্থতার কারণে বাধ্য হয়ে সে ওখানে গিয়েছিল। আর ওয়াসিম কিনা পাগলের মতো এমন পৈশাচিক আচরণ করল। উন্মাদনায় বিভোর হয়ে কখন যে জ্বলন্ত সিগারেট তৃষ্ণার কোমরে চেপে ধরেছে তা সে নিজেও টের পায়নি। নিজের জ্ঞান ছিল না। এমনিতেই ট্রমার মধ্যে থাকে সব সময়, তার উপরে আয়রাতকে নিয়ে অতিরিক্ত চিন্তায় মাথা নষ্ট করে দিয়েছে। অনুশোচনায় দগ্ন হয়ে ওয়াসিম তড়িঘড়ি করে তৃষ্ণার গাল বেয়ে পড়া অস্ত্র মুছে দিয়ে কাঁপা কাঁপা গলায়, এই প্রথম ও নরম গলায় তৃষ্ণাকে বলে, তোর পেটে খুব ব্যথা লেগেছে তাই না? চামড়া পড়েছে, জ্বলছে খুব? কিন্তু তৃষ্ণা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে এক দৃষ্টিতে ওয়াসিমের বুকের দিকে তাকিয়ে থাকে। যে অংশে ওয়াসিমের সিগারেট চেপে ধরেছিল পুড়ে সেই জায়গাটুকু কালচে হয়ে ছোট একটা গর্তের মতো হয়ে গেছে। নিজের ক্ষতবিক্ষত বুকের দিকে তৃষ্ণাকে এমন নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ওয়াসিমের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে দু হাতে তৃষ্ণার মাথাটা অতিশয় মমতায় নিজের বুকে চেপে ধরে অস্থির গলায় বলে, তোকে আঘাত করতে চাইনি রে, বিশ্বাস কর। এমনটা আমি কখনো চাইনি, কিন্তু রাগের মাথায় হয়ে গেছে। তোর পেটের চামড়া পুড়িয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। তোকে শারীরিক টর্চার করতে আমি চাইনি, আমার বিশ্বাস কর তৃষ্ণা। তথাপি এত কিছু বলার পরও তৃষ্ণার কোনো উত্তর দেয় না। অসীম ধীরে ধীরে অনুভব করে তার বুকের ভেতর লেপ্টে থাকা শরীরটা একটুও নড়ছে না। বরফের মতো জমে শক্ত হয়ে আছে তৃষ্ণা। বুক থেকে একটু সরে আনতে দেখতে পায় তৃষ্ণার কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। নিস্তেজ লতার মতো নেতিয়ে পড়েছে তার শরীরটা। চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছে তৃষ্ণার। এই দৃশ্য দেখে ওয়াসিমের বুকের ভেতরটা ছ্যাদ করে বাড়ি মারে। চরম আতঙ্কে সে তৃষ্ণাকে পাগলের মতো ঝাঁকাতে শুরু করে। ওয়াসিম ভয়ে চোখ মুখে ভাষা হারিয়ে ফেলে। অসংলগ্নভাবে চিৎকার করে বলে ওঠে, হে তৃষ্ণা, শুয়োরের বাচ্চা কথা বল, কি হলো তোর? কুত্তার বাচ্চা চোখ খোল, কি হয়েছে তোর? শালি জানোয়ার, চোখ খোল বলছি, একদম নাটক করবি না আমার সাথে, চোখ খোল, চোখ খোল।
কিন্তু তৃষ্ণা ততক্ষণে জ্ঞান হারিয়েছে। ওয়াসিমের এই ভয়ঙ্কর রূপ, এই অমানবিক নিষ্ঠুরতা তার কোমল মন সহ্য করতে পারেনি। অজানা আতঙ্কে আর যন্ত্রণায় থরথর করে কাঁপতে কাঁপতে তৃষ্ণা নেতিয়ে পড়েছে অন্ধকার অতলে। উম্মাদ ওয়াসিম কখন যে তার সাথে কি করে বসে, এই ভয়াবহ ভয় তাকে ধুকে ধুকে নিশ্চল করে দিয়েছে। ঘড়ি কাটা এখন রাত্রি দ্বীপ্রহর। চারিদিকে কোলাহল থেমে গিয়ে চারপাশ জুড়ে নেমে এসেছে এক গভীর নিস্তব্ধতা। তৌসির বিয়েবাড়ির ঝামেলা চুকে নিজের ঘরে আসে। আজ তার কৈতরি ঘর থেকে বের হতে পর্যন্ত পারেনি। গত রাতে একটু আদরে সে একেবারে কাত হয়ে গেছে। তৌসির ঘরে ঢুকে দরজাটা আটকে দেয়। বিছানার দিকে তাকাতেই তার চোখ আটকে যায়। দেখে নাজা পা ঝুলে বিছানায় বসে আছে। পরনে বার্সেলোনা একটি জার্সি আর কালো ট্রাউজার। নাজা যখন অসুস্থ বা দুর্বল থাকে তখন সে এসবই পরে। আর এসব পোশাকে তাকে দেখে তৌসির অবস্থা এমনিতেই খারাপ হয়ে যায়। বারবার তার অবাধ্য চোখ চলে যায় নাজার দিকে। নাজা নিজের দীর্ঘ কোকড়ানো লালচে কালো কেশরত দুহাতে একত্রিত করে খোপা বাঁধছে। এই বোধহয় শোয়া থেকে উঠে বসেছে, তাই চুল ঠিক করছে সে। খাটপাশের উপর খাবার রাখা আছে। তৌসির তো অনেক আগেই খাবার পাঠিয়ে দিয়েছিল, কিন্তু ও এখনও খেলো না কেন? তৌসিরকে আসতে দেখে নাজার দৃষ্টি তার দিকে নিবদ্ধ হয়। তারপর ঠোঁটে এক চিলতে মুচকে এসে ঝুলিয়ে তৌসির উদ্দেশ্যে বলে ওঠে, আপনি এত তাড়াতাড়ি ঘরে চলে এলেন যে? বিয়েবাড়ি তো কত কাজ। নাজার ওই হাসিমাখা মুখটা দেখে তৌসির মনে আলাদা এক শান্তি পায়। যাক বাবা, মহারানী তাহলে রেগে নেই। একটু প্রশান্তি নিয়ে তৌসির ধীরে ধীরে নাজার পাশে বসতে বসতে বলে, কামকাজ আর বেশি নাই, সব শেষ। ওহ, ছোট করে উত্তর দিয়ে নাজা বিছানা থেকে ওঠার উপক্রম করে। তা দেখে তৌসির নিজে উঠে গিয়ে খাবার প্লেট তুলে দেয় নাজার হাতে। খাবার প্লেট হাতে নিয়ে নাজা বিছানায় একটু নড়ে চড়ে বসে। তারপর বিছানায় পড়ে থাকা ওড়নাটার দিকে ইশারা করে তৌসির দিকে তাকিয়ে বলে, ওড়নাটা মাথায় দিয়ে দিন তো। তৌসির ওড়নাটা হাতে নিয়ে পরম যত্নে নাজার মাথায় পরিয়ে দিতে দিতে জিজ্ঞেস করে, এত চুপচাপ যে, রাগটাগ ঝাড়লে না? নাজা ভাত মাখাতে মাখাতে মৃদু হেসে বলে, কিসের জন্য রাগ করব? এই যে সারাদিন তোমার কোনো খোঁজ খবর নিলাম না, বেশি করে এত রাত করে এলাম। তৌসির কথা শুনে নাজা মুচকি হাসে। তারপর তৌসির চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত স্বরে বলে, আমি কে যে আপনার উপর রাগ করার অধিকার রাখবো? আপনার উপর রাগ করেছি বহুবার, তবে আমার রাগের মূল্য আপনার কাছে কখনোই ছিল না। তাই আজ থেকে না হয় মানিয়ে নিলাম। সব তো মানিয়ে নিয়েছি, তাহলে এই বিষয়টাকে মানিয়ে নিই। নাজা এমন কথা তৌসির যেন আকাশ থেকে পড়ে। কি বলল এসব এই মেয়ে? মানিয়ে নেওয়ার মানে কি? তাহলে গত রাতে যা হলো তা কি মানিয়ে নেওয়ার এক নিদারুণ উপহাস ছিল? তৌসির অবাক হয়ে চেহারা দেখে নাজা আলতো এসে বলল, অবাক হচ্ছেন তাই না? আচ্ছা, আপনি কি মনে পড়ে আপনি বলেছিলেন আমাদের সংসার হবে আপনার হাত ধরে, আমরা একসাথে বৃদ্ধ হব, তথাপি আমরা একে অপরকে কখনোই ভালোবাসবো না। আমি না হয় আপনার এই কথা মেনে নিয়েছি, মানিয়ে নিয়েছি। আমার পরিবার যখন আপনার সাথে বিয়ের কথা বলেছিল, আমি বলেছিলাম আপনার সাথে থাকতে পারবো না। তারা বুঝেছিল এবং বুঝিয়েওছিল মানিয়ে নিতে হবে। সেই কথা থেকে মেনে নিয়েছি। অনেক তো দেখলাম, আপনার সাথে দুর্ব্যবহার করলাম, গাদ্দারি করলাম। ভেবেছিলেন এসব করার পর আপনি অত্যন্ত তালাক দিয়ে দেবেন, কিন্তু দিলেন না। তাই আপনাকে মেনে নিলাম। যেমন ছিলেন, যেমন আছেন তেমনই মেনে নিলাম। মানিয়ে নিতে হবে, তাই মানিয়ে নিলাম। এইটু তুমি নাজা কণ্ঠস্বর কিছুটা গাঢ়তা নিয়ে বলে, তবে আপনার করা কিছু আচরণ আমি কখনোই ভুলব না, কোনোদিনও না। ওই আচরণগুলোর জন্য আমি আজও আপনাকে মনের এক গভীর কিনারা থেকে প্রচণ্ড ঘৃণা করি। কথাগুলো বলে না যে এক লোকমা ভাত তুলে নেয় মুখে। তো সে পৃথিবীটা বোধহয় উল্টো হয়ে গেল এই বাণী শুনে। গত রাতের পর থেকে ভেবেছিল তার একটা সংসার হবে, নাজা তাকে মেনে নিয়েছে। তো সে যে কী পরিমাণ খুশি ছিল এগুলো ভেবে তা কাউকে বর্ণনায় বোঝানোর মতো না। নাজা এমন কথাবার্তা শুনে সব সুখ, সব খুশি মুহূর্তে গায়েব হয়ে গিয়েছে। তো সে কিছুক্ষণ চুপ থেকে ঠোঁট টেনে একটা তিক্ত হাসি হেসে বলে, যেমন আছিস সেমনই থাকিস, এতেই হইব। তোর এত আবার 100 রূপ, এক এক সময় এক একটা দেখাস। মুখ সামলে কথা বলুন। এতদিন নামের বউ ছিলাম, এখন পূর্ণ অঙ্গে বউ হয়েছি, তাই কথাবার্তা সাবধানে। তোর নানি সৌয়া সাবধানে, বাগার মাইয়া মেসেজটা খারাপ করে দিছে। তৌসির কথা শুনে নাজা বুঝতে পারে তৌসিরের মনটা তিক্ততায় ভরে গিয়েছে, তাই প্রসঙ্গে পাল্টাতে মৃদু হেসে শুধায়, খাবার খেয়েছেন? তা নতুন বউ কেমন দেখলেন? আমি তো দেখতেই পারলাম না। দেখার আগে আপনি জ্বর তুলে দিলেন। তৌসির নাজার পাশ ঘেঁষে শুতে শুতে বলে, খাইছি, আর নয়া বউ তো পুষ্প মাস্টার নেই, চিনুই তো তারে। মাইয়েরা ভালো আছে, সরু চাচার লাগে ভালোই মানাইব।
মাইয়াটা ভালো আছে। কথাটা শুনে নাজার আপন মনে বিড়বিড় করে বলল, কি কত ভালো আর কি পরিমাণ ভালো তার সামনেই দেখা যাবে। কথাটা স্পষ্ট না হয় তৌসির বুঝতে পারল না কি বলল নাজা, তাই বুড়কুচকে জিজ্ঞেস করলো, কি বকস মিনমিনাইয়া? নাজা খাবারটা পুরো শেষ না করে অর্ধেক খেয়ে বাটিতে হাত ধুয়ে নিতে নিতে বলে, কিছু না, আপনি একটু উঠে বসুন তো। তৌসি উঠে বসে। তৌসি উঠতেই নাজা তৌসির মুখে বাকি এক লোকমা ভাত তুলে দিয়ে বলে, নিন, ভাতটুকু খেয়ে নিন, অপচয় হবে, আমি আর খেতে পারবো না। তৌসি না পারলেও গিলে নেয় সেই লোকমাটা আর বলে, তুই মরবি লাগে আমারে হলো মারবি সিনাল। এত কম খাস কেন? একটু বেশি করে খা, এখন জিগর লাগবে শরীরে। নাজা তৌসির মুখে খাবার তুলে দিতে বলে, ভাত তো খেতে ভালো লাগে না, আর জ্বরের মুখে তো বিরক্ত লাগে। তৌসির আর বাহানা না করে নাজার কথা মতো বাকি খাবারটুকু নাজার হাতে খেয়ে নেয়। নাজা খাইয়ে দিতে থাকে, কি করবে, তৌসির তো না করতে পারে না। এ তো ঢের পরম সৌভাগ্য যে তাকে নাজা খাইয়ে দিচ্ছে। খাবার খেয়ে নাজাকে ঔষধ খাইয়ে নিচে যায়। খাবার ট্রে নিচে রান্নাঘরে রেখে তৌসির যেতেই তাই যাওয়ার পানে তাকিয়ে নাজা হাসতে হাসতে আওড়ায়, পুষ্পকে রানীর মতো ঘরে তুলেছেন। এই পুষ্প যে কী পরিমাণ খতরনাক তা হাড়ে হাড়ে টের পাবেন আমার প্রিয় স্বামী আর আপনি এবং আপনার পরিবার। নাজা কথাটা বলে চারদিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে আর বলে, আমি তাহলে সত্যিই মুক্ত। বিয়েবাড়ি হয় নানাবিধ খাবার রয়েছে এখানেও রান্নাঘরে। তৌসির একটা কোকের বোতল আর এক বাটি দই রান্নাঘর থেকে নাজার জন্য নিয়ে আসে। নিজের টাকা তো সে জীবনে খরচ করবে না, এসব নাজাকে খাবে না, তাই ফ্রিতে বউকে খাইয়ে নিক। ঘরে এসে দেখে নাজা সে আগের মতোই বসে আছে। তৌসির দরজাটা ভালো করে লাগিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। নাজা তৌসির হাতে এসব দেখে বুড়োকুচকে জিজ্ঞেস করে, এসব কির জন্য? তৌসির খাট পাশে উপরে দই আর কোকের বোতলটা রাখতে রাখতে বলে, খাইলি না তো ভাত, এগুলো খাস রাতে, তোর আবার খিদা লাগবো দেখে নিস। নাজা হাত বাড়িয়ে কোকের বোতলটা নিয়ে মুখ খুলে চুমুক দিল 2 চুমুক। সত্যি বলছি, এটা ভীষণ প্রয়োজন ছিল ভেতর ঠান্ডা করার জন্য। এটা বলে কোকটা তৌসিরের হাতে দেয়। তৌসির বোতলটা নিয়ে খাট পাশের উপরে রেখে দিয়ে বলে, জার্সিটা খুলো। কেন? জার্সি কেন খুলবো? কাল যে যে জায়গায় দাগ বসিয়েছি সেগুলোতে ঔষধ লাগাবো না, দাগ পড়ে যাবে তো। না, লাগবে না, এগুলো থাকুক আপনার ছোঁয়ার স্বাক্ষর হিসাবে। কেন স্বাক্ষর কেন থাকবো? স্বাক্ষর থাকুক না, এমনি থাকুক। তৌসির নাজের এই সিদ্ধান্ত আর কিছু বলে না, মাথা নাড়িয়ে বলে, তোমার যা ইচ্ছা, কিন্তু জার্সি তোমারে খুলতেই হইব। দেখুন, এসব খোলাখুলিতে আমি নেই। গতকালকে যা করেছেন আপনি, এরপর এসব আশাও করবেন না। মন মেজাজ আজ প্রস্তুত নয়। মেজাজ না থাকলে তৈরি করে দিচ্ছি, এদিকে আয় একটু। এটা বলে তৌসির নাজের দিকে এগিয়ে গিয়ে একটু ঝুঁকে আসতে তার উপর নাজের তৌসির চোখের দিকে মোহবৃষ্টিতে চোখে তাকিয়ে ধীরে ধীরে তৌসিরের কলারে হাত রাখে, তারপর শক্ত করে চেপে ধরে বলে, এসব এখন না, শোল মানছে না। তৌসির নাজের চোখে চোখ রেখে নিষ্পৃত গলায় বলে, আমি কি একবারও বলছি ওইসব করতে হইব? যা, বালিশে মাথা রেখে আলকুসে ঘুমাইয়া পড়, আমি একটা কাম কমপ্লিট করে আইতাছি। এই বলে তৌসির নিচু হয়ে নাজের 2 পায়ে সযত্নে বিছানায় তুলে দেয়। নাজা মনে হচ্ছে তৌসির এই যত্নটুকু কেবল এক ধরনের পোলাপ, বাইরে গিয়ে আবার কোন অন্ধকারে ডুবে যাওয়ার প্রস্তুতি। নাজা আজ নাচার বান্দা, সে জানে তৌসির এই দরজার ওপাশে পা রাখা মানেই আবার কোনো পাপের ভাগিদার হওয়া। সে চায় না তাদের সম্পর্কের মাঝে নতুন কোনো কালিমার ছায়া পড়ুক। তৌসির সোজা হওয়ার আগে নাজা আতর্কিত তার দুহাত দিয়ে তৌসিরের গলা জাপটে ধরল। বুক ভরা আকুতি আর চোখে মুগ্ধতা নিয়ে সে আবদার করে, আমি আপনার বুকে ঘুমাবো, আজ আপনি কোথাও যাবেন না, আমার সাথে আসুন। তৌসির শরীরটা শক্ত হয়ে যায় এ শুনে। নাজা চোখের দিকে না তাকিয়ে নিজের ছাড়ানো বৃথা চেষ্টা করে বলে, কাজ আছে কই তোরি স্যার, এখন ঘুমাইতে হইব না, অনেক বড় কাজ আছে সামনে। নাজা বাঁধন আরও জোরালো করে তৌসির খুব কাছে মুখ নিয়ে জেদি গলায় বলে, কাজ পড়ে আগে আমি, কাজ কি আমার চেয়ে বড়? নাজা নিজের নাক তৌসিরের রুক্ষ গালে ঘষতে থাকে। ওর তপ্ত নিঃশ্বাস তৌসিরের গলায় আঁচড়ে পড়ে। নাজার ফিসফিসে আবার বলে, আজ যেতে হবে না, প্লিজ থেকে যান না আমার কাছে। তৌসির কয়েক মুহূর্ত পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। নাজার শরীরে ওম আর আকুতি তাকে টলাচ্ছে ঠিকই, কিন্তু পরক্ষণে মাথা ভেতরে ঝনঝন করে ওঠে টাকার হিসাব। সে এক ঝটকায় নাজার হাত সরিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করতে করতে নির্লিপ্ত গলায় বলে, আমি একটু পরেই চললাম, একটা বড় অঙ্কের হিসাব বিষয় আছে, তোর লাগে লটকাই থাকলে হইব না, সময় গেলে টাকা হাতছাড়া হয়ে যাইব। এই বলে তৌসির একবার নাজার বিষণ্ণ মুখের দিকে তাকালো না। সে দ্রুত পায়ে দরজার দিকে এগোতে থাকে।
পেছন থেকে নাজা একটা সূক্ষ্ম তাচ্ছিল্য হাসি তার কানে আসে। নাজা বিছানায় উঠে বসে তাচ্ছিল্য সুরে বলে ওঠে, যাচ্ছেন তো যান। আমি জানতাম আপনার জীবনে আমার দাম শূন্যের চেয়েও কম। যা মনে মনে জানতাম, আজ তো সামনাসামনি প্রমাণ হয়ে গেল। টাকার কাছে আপনি আমাকে কত সহজে বিক্রি করে দিতে পারেন, আজ তা দেখে নিলাম। তোষের পা দুটো মেঝেতে আটকে যায়। এ শুনে সে এক দৃষ্টিতে সামনের দিকে তাকায়। সে এক বিশাল দোনাটানা পড়ে। পেছনে ফেললে নাজাকে আরও কাছে পাবে। নাজা তার অভিমানী চোখ তাকে বিদ্ধ করবে। আর যদি সামনে পা বাড়ায় তবে কয়েক লাখ টাকা তার হাতের মুঠো আসবে ঠিকই, কিন্তু তাদের এই টালমাটাল সম্পর্কের সুতোটা চিরতরে ছিঁড়ে যাবে। তৌসি জানে তো, ভালো মতোই জানে, এমন এক নারী নাজা যে একবার মুখ ফিরিয়ে নিলে হাজার চেষ্টা করলেও তাকে ফেরানো যায় না। একদিকে কারি কারি টাকা, অন্যদিকে তার জীবনে খুঁটি নাজা। তৌসির বুকটা ধক করে ওঠে। সে বুঝতে পারছে না সে কি লোভের দিকে যাবে নাকি সংসারের দিকে। আমি ভীষণ দুঃখিত বনুরা, এত দেরি করে ভিডিও দেওয়ার জন্য। মানে রোজার ভিতরে না ইচ্ছা করে না এগুলো এডিট করতে, আর রোজা রেখা সম্ভব হয় না। যত ভাবি যে ইফতারের পর এডিট করব, কিন্তু ইফতার পর হয় কি যে লড়তেই পারি না ইফতার করার পর। যাই হোক, গল্পের ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে একটু একটু, তোমরা একটু মানিয়ে নিও, ওকে।